ইনভয়েস করার কথা না, আমরা ম্যানেজ অর্ডারে এসে ইনভয়েসের কাজ শুরু করেছিলাম লাস্ট ডেটে। হ্যাঁ, ইনভয়েসের ডাইনামিকনেসটা শুরু করেছিলাম, শুধু ইনভয়েস নাম্বারটা আমরা দিতে সক্ষম হয়েছি, এখানে ইনভয়েস ডেটটা দিতে সক্ষম হয়েছে, আর ডিউ ডেট, তাই না? যেহেতু এখানে নেই ডিউ ডেট, নিচের দিককার ইয়েতে অর্ডারে আছে। এরপরে আমাদের যেটা করতে হবে, বিলিং ইনফরমেশনটা এবং শিপিং ইনফরমেশনটা আমাদের দিয়ে দিতে হবে। ইনভয়েসের স্ট্যাটাস যেটা, এটা অ্যাকচুয়ালি এটা পেমেন্টের বা অর্ডারের স্ট্যাটাস। ইনভয়েস স্ট্যাটাস অ্যাকচুয়ালি অর্ডারটা কোন স্ট্যাটাসে, সরি, এটা পেমেন্ট স্ট্যাটাস অবস্থায় আছে। ইনভয়েস ইজ আনপেইড এখানে বলা হচ্ছে, আমরা এটাকে বলবো কি ইনভয়েস ইজ ইনভয়েস স্ট্যাটাস, আমি ডিরেক্ট এখানে পেন্ডিং কথাটাই লিখে দিব। বাট আমরা যখন অর্ডার টেবিল থেকে ইনফরমেশনগুলো তুলে এনেছি তখন কিন্তু এখানে এই ডাটাটা আছে, তাই না? যে আমাদের স্ট্যাটাসটা কি পেন্ডিং নাকি ক্যান্সেল নাকি কমপ্লিট, এই অবস্থা কিন্তু আছে। আমাদের 10 ভ্যালু আছে, ওটাকে আমরা স্ট্যাটাস দিয়ে এখানে বসিয়ে দিব আর কি। এখানে যে কাজটা আমরা করেছি যে ম্যানেজ অর্ডারে গিয়ে আমরা কিন্তু চেকিং দিয়েছিলাম না, পেন্ডিং, হ্যাঁ, ক্যান্সেল আর ওই বিষয়, ওই জিনিসটাই এখানে অ্যাকচুয়ালি লাগবে। তো আমাদের প্রথম টাস্ক হবে, আমাকে একটু মনে করিয়ে দিতে হবে, প্রথম টাস্ক হবে এটা ডাইনামিক করা। 2 নাম্বার টাস্ক হবে যে লাইক আপনি যদি ম্যানেজ অর্ডারে গিয়ে এখানে আরেকটা আইকন দিব আমরা পিডিএফ এর, হ্যাঁ, পিডিএফ ক্লিক করলে ওই ইনভয়েসটাই পিডিএফ আকারে চলে আসবে। তার মানে আমরা কিভাবে একটা পিডিএফ তৈরি করতে পারি সে বিষয়টাও দেখে নিব আর কি। এই দুটা আজকে কমপ্লিট করতেই হবে। আর প্রেজেন্টেশনের একটা বিষয় আছে, ওটাও অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, ডিবাগিং এটা লাস্টের দিকে দিব, হ্যাঁ, একেবারে লাস্টে। গিটহাব, হ্যাঁ, ওটা একটা কনসেপচুয়াল ক্লাস দিব। ওটা কিন্তু হিউজ জিনিস, ওটা একটা একজন ডেডিকেটেডলি রেখে দেওয়া হয় একটা প্রজেক্টে, যে পুরো সাইট সার্চের জন্য মেকানিজম তৈরি করবে। ওটা হয়েই আছে, জাস্ট অ্যাড করলেই হবে। ওই অর্ডারের প্লেসে যখন আমি ইনভয়েসটা দিতে যাব, ওখানে ফেরত গেলে পেমেন্টটা আবার ইন্টিগ্রেট করব। নেই, স্কোপ নেই তো, আমাদের কাছে এপিআই নেই, রাইট? আমাদের কাছে এপিআই নেই। এপিআই থাকলে দেখাবো। সেন্ডবক্স পেপালটাই দিব আর কি, সেন্ডবক্স থেকেই নিব। ওটা ওই ইয়ে থেকে পাওয়া যায়, authorize.net থেকে পাওয়া যায়। আমরা পেপাল একটা ইন্টিগ্রেট করলে পরেরটা আপনারা ধরতে পারবেন আর কি। আপনি একটা প্রোডাক্টের রেটিং, লাইক একজন একটা প্রোডাক্ট দেখছে, তার রেটিং দিচ্ছে, অ্যাভারেজটা ওই প্রোডাক্টের রেটিং হিসেবে দিচ্ছে। ওটা ক্লাসেরও দরকার পড়ে না, আপনি যদি নিজেই ডেটাবেস মেনটেন করেন সেক্ষেত্রে পারেন। ঠিক আছে, ডেটাবেসের জন্য রেটিং টেবিল রেখে দিলেন, কোনো একটা প্রোডাক্টের রেটিং দিচ্ছে কেউ, ওটা ডেটাবেসে গিয়ে অ্যাড হচ্ছে, পরে অ্যাভারেজ দেখাচ্ছে, সিলিং করে নিয়ে কত স্টার সেটা আপনি দেখাচ্ছেন। নর্মালি করে করা যায়। প্রায়োরিটি করা, হ্যাঁ। authorize.net এর এপিআইটা দরকার হবে। আচ্ছা দেখি, আমার কাছে অথরাইজের এপিআইটা নেই, আমার পেপ্যালে অ্যাকাউন্ট করা আছে। স্যার ওই যে ওইখানে নোটিফিকেশন, এটা তো নোটিফিকেশন আকারে ইয়া করা হয়।
আচ্ছা, আমরা আস্তে আস্তে আগাই, আমরা এখান থেকে এগুলো ডাইনামিক করা শুরু করি, আমাদের বাকি কাজগুলো শেষ করতে হবে আস্তে আস্তে করে, সময় পেলে ওটাও ইনশাল্লাহ। কালকে ক্লাস ছিল, দেখতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, বলছে উল্টো পাল্টা হয়ে গেল। নেক্সট টাইম ইনশাল্লাহ। ওটা অ্যাকচুয়ালি একটা প্যাচে পড়ে গেছে আর কি, ব্যাড প্যাচ বলে না, অনেক প্লেয়ার আপনি দেখবেন যেন মাসের পর মাস সব ডাক হয়ে যাচ্ছে, ভালো ভালো প্লেয়ার ডাক খায় না। আফগানিস্তান 2 বছর ধরে রাইজ ফাইট করছে, বাংলাদেশ আফটার 5 ইয়ার্স আফগানিস্তান বাংলাদেশের সাথে সো ফার এটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল ফিটনেস মেন্টালিটি টোটালি ডিফারেন্ট। আমরা নিজের দেশকে ভালো জানি, ভালো বলি, ঠিক আছে, কারো অন্য কারো সুনাম করার চাইতে দেশের সুনাম করাটাই আমার মনে হয় ভালো আর কি। ওটা ডিফারেন্ট জিনিস, হাফ টিম কি, টিম তো 11 জনই খেলেছে, ওটা বাদ দেন, যারা পারে না এটা আসল কথা, পারে না কি জন্য সেটা খুঁজে বের করবে। অনেক ভালো খেলছে লাস্ট কিছুদিন, মাঝে একটা সমস্যায় হয়তো পড়েছে দল, এজন্য রেজাল্ট ভালো আসে না, তাই বলে এরকম না যে খুবই বাজে অবস্থা বাংলাদেশ দলের, তাই না? দেশে কিন্তু প্রত্যেকটা দলকেই তারা হারাচ্ছে লাস্ট কিছুদিন ধরে, বাইরে যেও হারাচ্ছে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে সবাই হেরেছে বাংলাদেশের কাছে, কে হারে নাই? এখন অস্ট্রেলিয়াকে আসতে বলেন, ব্যাট প্যাচ ছুটে যাক, দেখবেন অবস্থা। ইন্ডিয়াও কতদিন আগে হেরে গেছে এশিয়া কাপে, বাংলাদেশ কি রানার আপ ছিল না, কত 2 রানে চ্যাম্পিয়ন হয় নাই বাংলাদেশ, ওটা কি না খেলে জিতেছিল ওই দিন? পাকিস্তানের কাছে, শ্রীলঙ্কার কাছে, ভারতের কাছে, এটা ডিফারেন্ট জিনিস, আপস এন্ড ডাউন থাকবে। টেন্ডুলকার কি প্রতিদিন সেঞ্চুরি করেছে? আপস এন্ড ডাউন থাকে, এটা একটু ভেজালের মধ্যে দিয়ে আছে, কিছুটা বোঝা যাচ্ছে যে দলের মধ্যে কম্বিনেশন নেই, এটা ঠিক হয়ে যাবে। Now, আমরা এই অ্যারোটা আর ছোটানো গেল না, না প্রোডাক্ট ডিটেলে ওইটা ছোটানো যায়নি। আজকে কথা আমি আস্তে আস্তে বলবো, মানুষও কম, আর আমার গলার মধ্যে একটা কাটা আটকে গেছে, কুচি মাছে কাটা আটকে গেছে, ছোট বুটি না, বড় বুটি, খুবই বাজে অবস্থা। হ্যাঁ হ্যাঁ, মুড়ি গেলে ঠিক হবে, আমি কিন্তু ওষুধ খেয়ে আসি, তারপর শুধু ভাত স্যার, মুখ করে স্যার একবার ডাইরেক্ট গিলে হয়ে যাচ্ছে, না 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 মুড়ি খেতে হবে না, মুড়ি কিন্তু আছে। আমার ফার্স্ট টাইম লাইফে, ফার্স্ট টাইম
খেতে খেতে স্যার যে কম্পিউটার কাজ করতে করতে কেটে ঢুকে গেল স্যার। না আমার খুব পেইন সাড়ে যাচ্ছে। 12টা থেকে। কম্পিউটার কাজ করতে করতে মাথা খারাপ। স্বাভাবিক, মানে খেতে খেতে মনে করো কম্পিউটার দেখা হয় না, ছবি দেখা হয় না। আরেক একটা জিনিস, আমরা আমাদের ওই ইনভয়েস ফাইলটাতে যাই, আমরা আপডেট করতে থাকি ইনভয়েসটাকে। দুই দলকে একবারে হারাই দেওয়া যায় না? কি করলে দুই দলে হেরে যাবে বলেন তো? বৃষ্টি আসলে না? এই যে এই জায়গায় আমরা দিতে চেয়েছিলাম কি যেন, অর্ডার স্ট্যাটাস, অর্ডারের স্ট্যাটাসটা, কিন্তু ঘটনা হচ্ছে এখানে তো অর্ডার স্ট্যাটাস দিলে জাস্ট 10 দেখাবে, তাই না? আমাদের কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে হবে, তাই না? তো আমরা ম্যানেজ অর্ডার বা অর্ডার গ্রিডের মধ্যে ওই কাজটা করে রেখেছি যে যদি ডেটাবেস থেকে স্ট্যাটাস 0 আসে পেন্ডিং, 1 আসলে কনফার্ম, আর কোনো কিছু, হ্যাঁ আদার্স আসলে ক্যান্সেল। আমি এটাই ইনভয়েসের এখানে বসানোর চেষ্টা করব। তাহলে আমি এখানে যাই, আচ্ছা ভেরিয়েবল কি আছে, ভি অর্ডারস বলা হচ্ছে, আনডিফাইন্ড ভেরিয়েবল ভি অর্ডারস। ও আচ্ছা, এখানে তো আমাদের ঠিকই আছে, আমি তো ওখানে ভি অর্ডারস, এখানে এটা কি হবে, অর্ডার ইনফো হবে, ডলার অর্ডার ইনফো হবে। এই যে পেন্ডিংটা চলে আসে, তাই না? আচ্ছা, আমাদের এরপরে কি কি দরকার আছে, বিলিং ইনফরমেশন দরকার আছে, ডিটেইল অ্যাড্রেস, ডেলিভারি অ্যাড্রেস, দ্যাট মিন্স শিপিং ইনফরমেশনের দরকার আছে। দেন এখানে আমরা প্রোডাক্টের ইনফরমেশনগুলো নিয়ে কথা বলবো, আর কয়টা কোয়ান্টিটি সেল হয়েছে, প্রাইস, তার ইন্ডিভিজুয়াল প্রাইস কত সেটা আমি দেখাবো, সাব টোটালটা আমি দেখাতে পারি, তাই না? সাব টোটালটা দেখাবো, আর লাস্টে গিয়ে আমি এখানে টোটাল দেখাবো, ট্যাক্সটা বাদ দিয়ে দেবো। আর ট্যাক্স ক্যালকুলেশন তো আমরা করি নাই, তাই না? এই জন্য হ্যাঁ, এটা নর্মালি সো ট্যাক্স, কিন্তু আপনি যদি পার্সেন্টেজ ধরেন যে প্রোডাক্টের ওপরে, তখন আমরা ট্যাক্স ক্যালকুলেট করতে পারি যে 4% ট্যাক্স, তো টোটালের ওপর 4% নিয়ে আপনি অ্যাড করে দেবেন। বাট নর্মালি ট্যাক্সের সিস্টেমটা কিন্তু ই কমার্সের জন্য এরকম না, প্রোডাক্ট ওয়াইজ ট্যাক্স হয়, সিঙ্গেল প্রোডাক্টের ওপরে ট্যাক্স থাকে। যে আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্টের যে ট্যাক্স, আপনার কিন্তু ওই ক্লথের জন্য ট্যাক্সটা সেম না, ডিফারেন্ট না, ডিফারেন্ট ট্যাক্স, তখন ওই ওভাবে মেনটেন করতে হয় প্রোডাক্ট ওয়াইজ ট্যাক্স ক্যালকুলেশনে। যেটা আমি যদি ডিরেক্ট অর্ডারের ওপরে পার্সেন্টেজ ট্যাক্স ধরে, আমি যদি অ্যাডমিন থেকে ট্যাক্স পার্সেন্টেজ ধরে দিই লাইক 5%, টোটাল অর্ডারে 5% ট্যাক্স অ্যাড হয়ে যাবে, টোটাল অর্ডারের ওপরে 5% ট্যাক্স অ্যাড করে দেবেন আপনি। আচ্ছা, আমরা তাহলে ওটা পার্সেন্টেজ বের করে নিব। হ্যাঁ, নাও আমি
এরপরে এখানে আমাকে নিয়ে আসতে হবে বিলিং ইনফো, বাট বিলিং ইনফোটা আনার জন্য আমাকে সুপার অ্যাডমিন মডেলে এই যে অর্ডার ইনফো, এর মধ্যে তো অর্ডারের সকল কিছুই আছে। অর্ডারের সকল কিছু বলতে কাস্টমারের আইডিটাও তো এই অর্ডার ইনফোর মধ্যে আছে, আছে না কাস্টমার আইডি। সো আমি কাস্টমার আইডিটা পিক করে নিব। আমার কাস্টমার আইডি, শিপিং আইডি, এই দুইটা ভ্যালু দরকার আছে এখানে। সো প্রথমে আমি কাস্টমারের আইডিটা নিচ্ছি, ডলার কাস্টমার আইডি equal order data order info customer ID shipping ID okay now আমি এখন যদি বিলিং ইনফোটা তুলতে চাই আমাকে যেতে হবে কাস্টমার টেবিলে। বিলিং ইনফো, সিলেক্ট কাস্টমার বাই আইডি। তাহলে আপনি এখানে কি পাঠাচ্ছেন? কাস্টমার আইডি। সিলেক্ট অর্ডার বাই আইডি, এই ফাংশনটা আছে। বোঝা যাচ্ছে তো না? টিভিএল রোহিত রিটার্ন হবে, তাই না? আরেকটা করে নিলাম কার জন্য? নেই, তাই না? আচ্ছা, সিলেক্ট কাস্টমার বাই আইডি, সিলেক্ট শিপিং বাই আইডি, এটা আমরা সুপার অ্যাডমিন থেকে নিচ্ছি। এটা বিলিং ইনফো। আরেকটা কি নিচ্ছি আমরা? এটা তো শিপিং আইডি না? কাননকে একটা ছোট কাজ দিই। আপনাকে একটা ছোট কাজ দিই। কাজ হচ্ছে যে সফটওয়্যারের ওখানে কিছু ছবি লাগিয়েছে না? মানে একটা ছবিতে দেখবেন যে অনেকগুলো ওই ফ্ল্যাগ দেওয়া আছে। না না, ওই যে সফটওয়্যারের এখানে এই যে সার্কফোর্ড আছে না আমাদের এখানে কারণবাজার সিগন্যালে গোল চক্করটা, ওখানে ছবি কয়েকটা ওই তরুণের মতো এঁকেছে, হ্যাঁ, ক্রস করে করে। ওখানে একটা ছবিতে অনেকগুলো ফ্ল্যাগ আছে, 16টা ফ্ল্যাগ আছে। ওইটার একটা ছবি আমাকে আজকে ফেসবুকে পাঠাবে। তাহলে আমাদের হাতে বিলিং ইনফো আছে, আমাদের হাতে শিপিং ইনফো আছে এবং সিঙ্গেল রো আকারে আছে। আমাদের ডিজাইনে এখানে কি কি আছে একটু দেখি। নামটা আছে,
এটা অ্যাড্রেস, এটা কান্ট্রি, ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার, তাই না? এবং আমাদের কিন্তু কাস্টমার টেবিলে ইনফরমেশনগুলো আছে, তাই না? ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে অ্যাড্রেস আছে, কান্ট্রি আছে, মোবাইল নাম্বার আছে কাস্টমারের এবং ইমেল অ্যাড্রেসও আছে। শিপিংয়ের মধ্যে গিয়েও সিমিলার বিষয়, এই ফিল্ডগুলো তো আমাদের আছেই। ওকে, তাহলে এটা আমরা ডাইনামিক করে ফেলার চেষ্টা করব। আমরা যেহেতু সেম অ্যাজ করেছিলাম ম্যাক্সিমাম টাইমই, ওই শিপিং আর বিলিং কি হবে, সেম ইনফরমেশনই আসবে। তো বিলিং ইনফো ধরে, এটা তো সিঙ্গেল রো, সো আমাদের ইনভয়েসের এখানে এটা প্রিন্ট করতে বেশি কষ্ট করতে হবে না। হাইপারলিংক রেফারেন্স কেন? ও সাইটের, তার সাইটের অ্যাড্রেস, আমরা তো তার সাইট অ্যাড্রেস রাখি নাই, তাই না? তো এটা অ্যাঙ্করের মধ্যে না দিয়ে স্প্যাম দিলে আবার সমস্যা নাই তো বুটস্ট্র্যাপে? বিলিং ইনফো কাস্টমার নেম হিসেবে আছে নাকি ফার্স্ট নেম লাস্ট নেম হিসেবে আছে? আপনি লাস্ট ক্লাসগুলোতে আসেন নাই কেন? বাসায়, গ্রামের বাড়িতে এত সমস্যা হচ্ছে কেন ইদানিং গ্রামের বাড়িতে? না, অনেক এ ধরনের অবজেকশন পাচ্ছি অন্যান্য ব্যাচগুলোতে, বাসায় যেতে হচ্ছে, বাসায় সমস্যা হচ্ছে। আমার তালা ট্রেনিং এ এ ধরনের সিচুয়েশন হয়েছে, এই জন্যই বললাম। হ্যাঁ, নাম ঠিকই আছে, আব্দুল্লাহ আল মাহমুদ। কি ছিল? অ্যাড্রেস। এটা কি আমার? নাইস। অ্যাড্রেস আর সিটি আলাদাভাবে ছিল। এখানে কি অ্যাড্রেস সিটি একবারে দেওয়া হয়েছে? হ্যাঁ, আলাদাভাবে দেওয়া। আবার কান্ট্রিটা তো এখানে বিডিটিডি এরকম আসবে। আমরা ড্রপ ডাউন ইউজ করেছি না? ইউজ করেছি। ইমেল আর এখানে তো আমাদেরকে 8টা 8 8 8 2টা না? কি দেয় আমাদের? ক্লাস 8 8 দেয় না? 00 ক্লাস 8 8 টাই কিন্তু মোস্টলি মোবাইল, এটাই তো না? আবার এটা রিপিট করেছেন না ডেলিভারির সময়? কপি করে পেস্ট করে দিব আর কি। যে ঢাকা পরে একটা স্পেস দিতে হবে। বিডি, এটা ডেটাবেসে বিডি আছে, ফুল ফরম্যাটে নিতে হবে। ইমেল অ্যাড্রেসটা, মোবাইল নাম্বারটা ঠিক আছে।
এটা হাইপেন দিয়ে দিব, ওটা সমস্যা না। এই যে জিপ কোডে যে সামনে যদি একটা হাইপেন দিয়ে দেই আমার হয়ে যাবে। বাট ঘটনা হচ্ছে একটা জিনিসে একটু প্রবলেম আছে। হ্যাঁ, বিডি আসছে আমাদের ডেটাবেজে, তো বিডি আছে তাই না? বাংলাদেশ তো লেখা থাকতে হবে। তো কি করা যায় আমরা দেখি। আমি যে ফাইলটা দিয়েছিলাম, হ্যাঁ, আমাকে একটু তো ওই জিনিসটা ডাইনামিক করতে হবে তাই না? আমাদের কান্ট্রি জেস হবে তো করা আছে। জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আমার তৈরি করা আছে। আমি যে কান্ট্রি ফাইলটা দিয়েছি, যে আমি গেট কান্ট্রি ফুল নেম যদি তাকে দিয়ে দেই, সে আমাকে রিটার্ন করে দেবে কি কান্ট্রি ফুল নেম। সো আমাকে জাভাস্ক্রিপ্টের এই ফাংশনটা কল করতে হবে এবং কিটা আমাকে বলে দিতে হবে। এখান থেকে মনে করেন ইনভয়েসের এখান থেকে, যেখান থেকে অ্যাকচুয়ালি কান্ট্রি আসছে, আমাদের এই কান্ট্রি ফাংশনটার নাম কি? বোঝা যাচ্ছে আমি কি করছি? এই কিটা যেটা আমি পেলাম, বিডি পেলে তো সে আমাকে রিটার্ন করে দেবে কি বাংলাদেশ। হ্যাঁ, তো আমি তো এটাকে কি এর ভেতরে রাখলাম, একটা ভেরিয়েবলের মধ্যে, দেন আমি ফুল নেমটা তার কাছ থেকে চাচ্ছি। এখন দেখি পাই কিনা। পাওয়া গেলে তো ভালোই হয় তাই না? তাহলে অলওয়েজ কই গেল, কিছুই তো দেখালো না। রিটার্ন করবে কান্ট্রি কি, আমি এখানে আসলাম কিনা এটা একটু চেক করি, কিটা নিয়ে এসেছি কিনা। সম্ভবত ওই কান্ট্রি জেসটা আমাদের এখানে লিংক নেই, মাস্টার পেজের সঙ্গে প্রবাবলি লিংক নেই। এটা ক্লায়েন্ট এন্ডের মাস্টারের সাথে লিংক আছে, বাট অ্যাডমিন প্যানেলের মাস্টারের সাথে প্রবাবলি লিংক নেই, আমার যতটুকু ধারণা।
admin এখানে জেসবেলটা দেওয়া আছে বাট কান্ট্রিটা দেয়া নেই কিভাবে পেয়েছি বাংলাদেশে এসেছে তো হয়ে গেল না এবার কিন্তু এটা ডাইনামিক হয়েছে যে আমি যে কান্ট্রি দেই না কেন আমাকে কিন্তু ডেটাবেজে কি রাখছে শর্ট ফর্মটা আর আমি যখন তুলে ডিসপ্লে করছি তখন লং ফর্মটা ওই ফাংশনটা কিন্তু সিম্পল ভাবে লেখা একটু খেয়াল করেন গেট কান্ট্রি ফুল নেমটা আমি কিভাবে রিটার্ন করছি কিটা নিয়ে আসি কিটা যদি আনডিফাইন হয় রিটার্ন করছি না আনডিফাইন বলতে আমি যেটা বোঝাচ্ছি আমার কান্ট্রি অ্যারের ভেতরে ওই কিটা নেই আমার কান্ট্রি অ্যারেটা তো উপরে ডিফাইন করা আছে যে কিটা পাস করেছি সেটা সে খুঁজে পায় না তাহলে সে নাল পাঠাবে আর যদি না খুঁজে পায় তাহলে এলসে আসবে এবং আমি অ্যারের কি বলে দিলে কি তার ভ্যালু রিটার্ন করে না সেটাই হচ্ছে আচ্ছা তাহলে আমরা কতটুকু অংশ কপি করব এই স্প্যান থেকে শুরু করে ও এই মেল টুতে তো আপনি ওইটাই দিয়ে রেখেছেন আবার অনেকে এটা চায় আর কি যে ইমেল অ্যাড্রেসের উপরে ক্লিক করলে যেন হ্যাঁ ওই এটা চলে আসে হ্যাঁ মেল টু উইন্ডোটা চলে আসে অনেকে আউটলুক সেট আপ করে রাখে আচ্ছা এই পর্যন্ত হলো মোবাইল নাম্বার হলো তাহলে কতটুকু কপি করব মিস্টার জামান সাহেব এটা এই পর্যন্ত কপি করে আমাকে এই পর্যন্ত এবার শুধু কি করতে হবে বিলিং এর জায়গায় মানে শিপিং এ কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম নেই শিপিং এ মোস্ট প্রবাবলি একটাই নাম আছে ফুল নেমটা আছে localhost phpMyAdmin কি নামে আছে ফুল নেম নাকি অন্য কোনো কিছু না শুধু নেম ফুল নেম আকারে আছে এটাই আমাদের ডেটাবেস হলো না ফুল নেম হলো একবারে সবকিছুই হয়ে যাচ্ছে অর্ডার ডিটেইলসের আমাদের উপরের পোরশনটুকু ডাইনামিক এই পোরশনটুকু ডাইনামিক বিলিং ও ডাইনামিক শিপিং ও ডাইনামিক এই নামটা আমাদের দিয়ে দিতে হবে কোম্পানি নেম রাইট এবার আমার ইনভয়েসের অর্ডারের যে ডিটেইলটা আমার ওই অর্ডারের রিলেটেড প্রোডাক্টের নাম সেলিং কোয়ান্টিটি ইউনিট প্রাইস আর সাব টোটাল হ্যাঁ আর নিচে গিয়ে টোটালটা হবে এখানে যেটা আছে সাব টোটালটা আপনি হচ্ছে সবগুলোর যোগফল এখানে দেখাবে ট্যাক্স কত পার্সেন্ট আপনি ট্যাক্স রেট ক্যালকুলেট করে এখানে বসাবেন দেন দুইজনের যোগফল আপনি ফাইনালি দেখিয়ে দেবেন তাই না
যাই হোক, আর এই জায়গাটাতে কি হবে, এটা হচ্ছে কোম্পানি সিগনেচার, তাই না, দিয়ে দিতে হবে, এটা তো ফিক্সড। তো আমরা এবার অর্ডার ডিটেলটা তুলে আনার চেষ্টা করব ডেটাবেস থেকে। পেছনে আছে 15 মিনিটস পেছনে। সাইটটা খুব বাজে, ক্লিকিং মোজিলা ব্রাউজার ধরতেই পারে না, প্রবলেম আছে। আচ্ছা, তাহলে আরেকটা কাজ আমাকে করতে হবে, অর্ডার আইডি দিয়ে অর্ডার ডিটেল টেবিল থেকে সকল ইনফরমেশন তুলে নিয়ে আসতে হবে। এখন আরেকটা ফাংশন আমি লিখি, অর্ডার ডিটেলস ইউনিভার্সাল একটা লিখুন, অর্ডার ডিটেলস ইনফো, অর্ডার আইডি। অর্ডার ডিটেলস ইনফো, অর্ডার আইডি ধরে আগাচ্ছি সুপার অ্যাডমিন মডেলে। হ্যাঁ, টেবিলের নাম ভেরিয়েবল হিসেবে দেবেন, কন্ডিশনাল ফিল্ডগুলো ভেরিয়েবল, এগুলোকে সবই আমি ডাইনামিক করতে পারতাম, একটা ফাংশনের আন্ডারে নিতে পারতাম। আমি দেখিয়েছি যেহেতু একদম, যেহেতু আপনাদের লার্নিং স্টেজ, আমি কোডটা ওই খুবই সিম্পল প্যাটার্নেই আমি যাচ্ছি। বাট আমি কিন্তু যে উপরে যে তিনটা ফাংশন লিখলাম, কি কি তুললাম জানো, অর্ডার ইনফো, কাস্টমার ইনফো, শিপিং ইনফো, হ্যাঁ আমি একটা ফাংশন দিয়ে লিখতাম, সব ডাইনামিক ভেরিয়েবল করে দিতাম, টেবিলের নামটা আর আইডিটা হতো না, ভেরিয়েবল ধরে নিতাম। হ্যাঁ অলরেডি আমি দেখিয়েছি, এর জন্য আর এটা একটু ফ্ল্যাট করে লিখেছি যাতে আপনারা ইউজ করতে পারেন। প্র্যাকটিস কিন্তু ওইরকমই হবে আলটিমেটলি, হ্যাঁ পরবর্তীতে যখন কাজ করবে। এটা টিবিএল অর্ডার ডিটেলস, একটু ডাটাবেস টেবিলটা দেখে বলেন তো, অর্ডার ডিটেলস কার সঙ্গে আমি চেক করব বলেন তো, অর্ডার আইডির সঙ্গে। আমি অর্ডার ডিটেলস আইডিটা অর্ডার ডিটেলস টেবিলের প্রাইমারি কি হলেও আমি যেহেতু ওই অর্ডারের সবগুলো প্রোডাক্ট তুলতে চাচ্ছি, তো আমাকে অর্ডার আইডি দিয়েই কিন্তু
চেকিং এ যেতে হবে, অর্ডার আইডি দিয়েই যেতে হবে। এখান থেকে রিটার্ন হবে কি, অনেকগুলোরও রিটার্ন হবে না, রেজাল্ট রিটার্ন হবে না। এখানে যদি একটা রো রিটার্ন করে তাহলে তো অসুবিধা হবে নাই, সেটাও 2D আকারেই থাকবে। এর মধ্যে তো আবার অনেকগুলো ক্যাটাগরি কেনা আছে। না আমার হ্যাঁ, উনি ঠিকই ধরেছেন যে কোনো একটা প্রোডাক্ট একটা অর্ডারে একটাই, একটা অর্ডারে একটা প্রোডাক্ট হতেই পারে, একটা অর্ডারে 10টা প্রোডাক্টও হতে পারে। যখন একটা তখনও কিন্তু সমস্যা হবে না, কিন্তু সমস্যা হবে যখন যদি একের অধিক থাকে তখন। তার মানে আমাকে কি করতে হবে, সবার জন্য অপশনটা রেডি রাখতে হবে। 2D করে নিচ্ছি, সে ইন্ডেক্স আকারে আসবে, 2D আকারে আসবে, বুঝতে পেরেছেন? তো একটা থাকলে একটা ইন্ডেক্স আসবে, একটা রো আসবে, আর যদি একের অধিক থাকে একের অধিক রো আসবে ডাইমেনশন ধরে। নাও তো অর্ডার ডিটেইলসটাকে আমরা এখন এখানে নিয়ে যাচ্ছি এবং একটু ডাইনামিক করার চেষ্টা করছি ইনভয়েসের ওই পোরশনটাকে। অড ইভেন করা আছে সম্ভবত, না ইনভয়েসটা আইটেম এন্ড ডেসক্রিপশন। আমি প্রোডাক্ট নেম ইভেন ইমেজও দিয়ে দিতে পারি, তাই না? প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, এটা ইউনিট প্রাইস, এটা জিপিএল মানে কি বুঝি না। ইউনিট প্রাইস, হ্যাঁ কেমন জানো, এটা তো আমি বুঝতে পারছি না কি জিনিস। কারণ ইউনিট প্রাইসের সঙ্গে কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে আপনি কি বলবেন, প্রাইস বলবেন। টোটালটা তো সবার শেষে, হ্যাঁ এটা তো একটা পার্টিকুলার প্রোডাক্টের, হ্যাঁ ওই প্রোডাক্টের লাইক কোয়ান্টিটি দুইটা আর ইউনিট প্রাইস হচ্ছে 100 টাকা, তাহলে যদি দেয়া থাকে তাহলে এখানে প্রাইস দেখাবে, প্রাইসই বলি, প্রাইস বলি, হ্যাঁ সাব টোটাল, টোটাল, গ্রস টোটাল। আচ্ছা আমি এটাকে সাব টোটাল বলবো, হ্যাঁ সাব টোটাল এভাবে লিখে নাকি টিটা বড় হাতে লিখে, স্পেস হবে না, সাব টোটাল লিখে গেল। এখন প্রোডাক্টের এটা এই রোটাকে আমরা ডাইনামিক করে ফেলি, তাই না? ডাইনামিক করার জন্য হ্যাঁ এটা খুবই প্রয়োজনীয় একটা লুপ। পুরোটাই চলে আসবে, প্রবলেমটা হবে ইনভয়েস 2 পেজের হয়ে যাবে, হ্যাঁ ভেঙে যাবে, ডিজাইনটা ভেঙে যাবে। যখন করবো তার অটোমেটিক মানে নিচে আরেক পেজ চলে যাবে। ইমেল হলে তো ওটা বড়ই হবে, ইমেলের বডিটা তো একসাথে থাকবে। প্রবলেম হবে যখন আপনি পিডিএফ বানিয়ে একটা পেজের জায়গায় 2টা পেজ হয়ে যাবে, প্রিন্ট করতে গেলে তখন ইনভয়েস একটাই হয় কিন্তু হয়তো লম্বা হয়ে যাবে আর ওই সেটআপে তখন প্রবলেম হবে। যে প্রিন্টিং এ বাই ডিফল্ট একটা দেয়া থাকে না, তখন কিন্তু এক পেজ বের হয়ে আসবে, ধামধাম করে প্রিন্ট দেয় না সবাই, এক পেজ বের হয়ে আসবে। এই জন্য তো যে স্ক্রলার ইউজ করে, ওই যে আমরা যখন সুপার শপ গুলোতে যাই, চিকন পেজ যতই অর্ডার হোক না কেন ওর কিন্তু ফ্র্যাকশন নেই, ওইটাই বের করে। হ্যাঁ তো যাই হোক, আমি এইটা হচ্ছে আপনার হচ্ছে ইনভয়েসটা হচ্ছে ডিজাইন করা হচ্ছে 620 পিক্সেল। আচ্ছা আচ্ছা আমরা যখন প্রিন্ট দিব তখন কি এটাকে কি আমরা A4 সাইজে করে নিতে পারবো না? এটা একটা A4 সাইজের উইথ কতটুকু? 11 ইঞ্চি। 11 ইঞ্চকে আপনি পিক্সেলে কনভার্ট করে নিতে হবে না, আপনি 11 ইঞ্চ আপনি, আমি একটু বলি, এটা সহজ উপায় আছে।
পিক্সেলটা একটু ক্যালকুলেট করে দিলে ওটা ডাইনামিক করে দিতে পারবেন তো। পিক্সেলকে কিন্তু ইঞ্চিতে কনভার্ট করা যায় না। পিক্সেলকে আপনি কিভাবে ইঞ্চিতে কনভার্ট করবেন? কোনো উপায় নেই। একটা উপায় আছে, একটু ঘুরিয়ে আসতে হবে। সেটা হচ্ছে 37 পিক্সেল অ্যাপ্রক্সিমেট 1 cm সেন্টিমিটারে যখন আমি আসি, তাই না? এখন কিন্তু ওই ইঞ্চির দিকে আনা যাবে। ইঞ্চিরও যেন একটা রিলেশন আছে ওই মিটার সেন্টিমিটারের সাথে। সো এটা একটু ক্যালকুলেশন করে নেবেন যে আমি যখনই সেন্টিমিটার পাবো, লাইক আপনি ওই 600 কত বলেছেন? 620 ডিভাইডেড বাই 37 পিক্সেল, তাহলে এত সেন্টিমিটার। এই সেন্টিমিটারটাকে আপনি ইঞ্চিতে নিতে হবে। প্রিন্টের কিভাবে করবেন? প্রিন্ট করার সময় দেখেন আমরা যখন পিডিএফ করছি ওটার প্যাটার্ন কেমন আসে এটা আমি দেখাবো, আজকেই দেখাবো। এটা কমপ্লিট হলো, এটা আজকেই দেখাবো। তাহলে ওটা প্রিন্ট প্রিভিউ কিন্তু দেখা যাবে। পিডিএফ করার সময় A4 সাইজের হলে বেটার, তখন আমার সাইজের দরকার। হ্যালো, হ্যাঁ আমি তো হ্যাঁ আজকে কি আছে? সেলস আর এখানে আছে কি ভিডিটি, unit price, দেখানোর কথা না? ঠিক আছে, ক্যালকুলেশন, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস আর সাব টোটাল। হ্যাঁ, টোটাল এখানে টোটাল এখানে দেখাবো। হ্যাঁ, টোটাল দেখাবো এখানে 5% ট্যাক্স
পার্সেন্টেজ ক্যালকুলেট করে নিতে হবে। পার্সেন্টেজের রুলসটা কি? কোনো কিছু পার্সেন্টেজ বের করা। কত দিয়ে কি করতে যেন হয়? 5% হলে 5/100 100 হচ্ছে 5, 1 হচ্ছে 5 এর 100। তাহলে আমি যদি বলি 500 তাহলে 5 ইনটু 500 বাই এভাবে ক্যালকুলেট 5/100 থাকবে, শুধু মাল্টিপ্লাই করে দিতে হবে আমাদের গ্রস টোটালটা। কোনো ফাংশন নেই, আমার জানা নেই, প্রবাবলি আছে, তো দেখে নেবেন। হ্যাঁ, তাহলে এটা যে ডাইনামিক হচ্ছে, উপরের অংশটুকু কিন্তু ডাইনামিক হলো, তাই না? আমি আরেকটা অর্ডার দিয়ে চেক করে দেখি। দুইটাই তো আব্দুল্লাহ আল মাহমুদের। আমি আরেকটা অর্ডার দেই, যদিও ইনভয়েস নেই। এখানে একটা থাকলে একটাই আসে, খেয়াল করেছেন? হ্যাঁ, একটা থাকলে একটাই আসে। আমার যদি অর্ডারে প্রোডাক্ট থাকে একটা, তাহলে একটাই আসে। অর্ডারে প্রোডাক্ট এখানে সম্ভবত একটু বেশি আছে, জাহিদুল ইসলামের 3টা প্রোডাক্ট আছে, এটা 3টাই আসছে। হ্যাঁ, তো এবার সবই থাকবে, এটা তো লুপ। কলাম রোই বাড়বে, এটা তো আর কিছু করার নেই, যে লাল ওটা বাড়তেই থাকবে। এটা তো আর ভাঙবে না, এটা তো HTML পেজ। প্রবলেম হবে পিডিএফ করার সময়, মাল্টিপল পেজ চলে আসবে। পিডিএফ হতেও কোনো সমস্যা হবে না, বাট ওটা প্রবলেম হবে কি, ডিফল্ট সেটআপ এক থাকে, ওটাই ক্লিক করে সবাই, এটা বাড়িয়ে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি টোটাল বলবো এইটাকে, এই ফুটারটা মাঝে ব্ল্যাঙ্ক, আর এটা হচ্ছে কি ভ্যালু না? এই টোটালটা হচ্ছে, এই টোটালটা কোনটা বলেন তো? সবগুলো অর্ডারের যোগফল। এটা কোথায় আছে? অর্ডার ইনফোর মধ্যে আছে না? অর্ডার ইনফোর মধ্যে অর্ডার টোটাল আছে। আমাদের অর্ডার ইনফোটা তো এই পেজে আছে, অর্ডার ইনফো, অর্ডার টোটাল। এবার ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, ইকো মিস হয়ে গেছে। এবার ট্যাক্স, আমি যদি 5% ট্যাক্স বলি, তাহলে আমি এখান থেকে এভাবে ক্যালকুলেশন করব। ট্যাক্স টোটালটা আমি কিভাবে নিব? যদি 5% ধরে নেই, 5/100, ওটাই আমি 5% ফিক্স ধরে নিয়েছি। হ্যাঁ, মাল্টিপ্লাইড বাই অর্ডার টোটাল। হবে না, অর্ডার যেটা হচ্ছে আপনার এটার সাথে গুণন হবে 5 এর ভাগ হবে 100 দিয়ে।
তাই তো হবে, আলটিমেটলি তো তাই হচ্ছে, কি কথা না একই কথাই হচ্ছে। আপনি যে ফ্র্যাকশনটা পাবেন ওটা দুই করে নেবেন। এটা আমি আলাদা করে নেওয়ার কারণ হচ্ছে এই ট্যাক্স টোটালটা পরবর্তীতে আমি গ্র্যান্ড টোটালে যোগ করব। গ্র্যান্ড টোটাল এখানে যোগ হবে কোনটা? Order info, order total plus tax total. ছয়শো তিরিশের 31.5 আর এটা হচ্ছে আমার গ্র্যান্ড টোটাল। তার সামনে বিডিটি বসিয়ে দিতে হবে তা। হাইপেনটা থাকবে না, হ্যাঁ বিডিটির পর হাইপেন থাকে না, আমি কেন হাইপেন দিলাম বারবার? একটা স্পেস থাকে। তাহলে আমাদের ইনভয়েসটা কিন্তু হয়ে গেল, হ্যাঁ, এবং এটা এখন ডাইনামিক, খেয়াল করেছে? পিডিএফ করবো আর কি, হ্যাঁ ওই অনুযায়ী ইনভয়েসটা জেনারেট, ওই আমার ওই হিসেবেই কিন্তু ইনভয়েসটা জেনারেট। 5% আমি ফিক্স ধরেছি, এবং এই পার্সেন্টেজটা যদি কন্ট্রোল করার সিস্টেম থাকে অ্যাডমিন থেকে, হার্ড কোড লিখেছি আমি তো হার্ড কোড 5 লিখেছি, তাই না? ওটা যদি অ্যাডমিন ফিক্স, একদম ফিক্স 5% ধরা হবে, যদি আপনি এখান থেকে দেন ডেটাবেসে রাখুন। আমি কিন্তু প্রোডাক্টের ট্যাক্স প্রোডাক্ট ডিটেল টেবিলে রেখে রাখতে পারি না, ওই যে ওই প্রোডাক্টের কত পার্সেন্ট ট্যাক্স, সেই হিসাবে এখানে ক্যালকুলেট করে বসিয়ে দিব, তাই না? যেটা ওই ইয়েতে দেখায় যখন আমরা প্রোডাক্টটা এন্ট্রি করব, হ্যাঁ কত পার্সেন্ট ট্যাক্সটা লোন থেকে তুলে নিয়ে আসবো। অর্ডার ডিটেলের সময় ট্যাক্সটা আমি বসিয়ে দিব অর্ডার ডিটেল টেবিলে, হ্যাঁ ক্যাটাগরি ওয়াইজ ট্যাক্স বসবে আর কি, ওটা করা যেতে পারে। আজ আমাদের ইনভয়েসের এটা হয়েছে, আমরা পিডিএফ বানানোর চেষ্টা করব, এই ফাংশনটা ইউজ করতে পারি, এই ভিউটাই আমি পিডিএফ এর জন্য জেনারেট করে দেব, ইনলাইন সিএসএস আছে, পিডিএফ হয়ে যাবে। পিডিএফ করার জন্য মূলত একটা লাইব্রেরি পিএসপিতে আছে, এটা ডোম পিডিএফ বলা হয়ে থাকে, একটা হেল্পার বানিয়ে রেখেছে আমি, ডোম পিডিএফটা অনলাইনে ফ্রি পাবে, এটা এই হেল্পারটা আমার বানানো আছে, হেল্পারটা আমরা ইউজ করব হেল্পারস এর মধ্যে, এখানে দেখছি না, সিস্টেম হেল্পারস ডোম পিডিএফ হেল্পার। আচ্ছা, এটা একটা থার্ড পার্টি, এটা ফ্রেমওয়ার্কের নিজস্ব না, হেল্পারটা আমি নিজে থেকে বানানো। তো এটাকে আমরা যদি ইউজ করতে চাই, আমরা দুই জায়গায় বসাতে পারি, অ্যাপ্লিকেশনের হেল্পারসে বসালেও কাজ করবে,
সিস্টেম হেল্পারসে বসালেও কাজ করবে। ঠিক আছে, হেল্পার গুলো সিস্টেম হেল্পার ওটা নিজস্ব, ওখানে নিজেদের গুলো না রাখাই ভালো। যখন আমরা থার্ড পার্টি ইউজ করব বা নিজেরা ডেভেলপ করব তখন এটা অ্যাপ্লিকেশনের হেল্পারের আন্ডারেই রেখে দেব। এই যে এখানে রাখলে এখানে সবসময় ব্ল্যাঙ্ক থাকে, তো এখানে রাখলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, সো ডোম পিডিএফ হেল্পার, এখানকার ইউজটা সিম্পল, আমি এটার ইউজ করব আর কি। Public function make PDF এখানে আমি পরে আসি, বাট এই মেক পিডিএফ ফাংশনটা তো আমাকে কল করতে হবে কোথা থেকে? আমার গ্রিড, অর্ডার গ্রিড থেকে। পিডিএফ এর আইকন অবভিয়াসলি আছে, এটা জামাল সাহেব আবার আপনিও জানার কথা। আইকনটার নাম কি বলেন? মেক আন্ডারস্কোর পিডিএফ। পিডিএফ লিখে দেখি, তাই না? আন্দাজের উপরে। ডাউনলোড ড্রপবক্স, পিডিএফ তো থাকবেই। ফ্ল্যাগ, ফ্লিকার, গিটহাব, ফাইল না? শুধু ফাইল? আইকন ড্যাশ ফাইল। কিছুই তো আসতো না।
FA space space FA dash file ঠিক আছে একটা ফাইলের মতো একটা আইকন আসছে এটা পিডিএফ এর আইকন একটা খুঁজে বের করে আচ্ছা আমি মেক পিডিএফ দেখেন এখন আমরা পিডিএফ বানাবো তো পিডিএফ বানানোর জন্য আমাদের যে হেল্পারটা এই যে হেল্পারটা ডম পিডিএফ লাইব্রেরি আমরা অর্ডার ডিটেল আমরা অ্যাকচুয়ালি উপরে তো সবকিছুই এই ফাংশনটা মোটামুটি সবকিছুই লাগবে ডিটেলের লাগবে সবকিছুই মানে বিল্ট ইন আমার মডেলের ফাংশন আর লিখতে হচ্ছে না কলিংটা হলো এবার আমরা ডোম পিডিএফ লাইব্রেরিটা লোড করে এই যে ফাইলটা দেখছেন না আমরা ওখানকার ফাইলটার নাম কি ছিল ইনভয়েস না অ্যাডমিন ইনভয়েস ওই ইনভয়েসটাই আমি শুধু একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিব ট্রু বললে কি এই ভিউ ফাইলের মধ্যে চলে আসবে আমি জাস্ট পিডিএফ ক্রিয়েটের মধ্যে জাস্ট পেজটা পাঠিয়ে দিব এটা হবে ফাইল নেম কি নামে আমাকে এটা ডাউনলোড করে দেবে পিডিএফ ফাইলটার নাম হবে ইনভয়েস আমি এখানে যা দিব তাই হবে আপনি ইনভয়েস নাম্বারটাও এখানে দিয়ে দিতে পারেন যে কোনো কিছু হতে পারে এটা ডাইনামিক কি নামে ডাউনলোড হবে এটা ইনভয়েস নাম্বারটা তো আমরা নিতেই পারবো এই যে এখানে আছে না অর্ডার ইনফোর মধ্যেই তো আছে অর্ডার ইনফোর মধ্যেই কি আছে ইনভয়েস এভাবে আছে না ইনভয়েস নাম্বার তাহলে এটা হয়ে যাবে আর এই যে ফাইল নেমটা আমি যদি ইকো করে দেই এটা ডাউনলোড মোডে চলে আসবে ঠিক আছে আচ্ছা দেখি উপরে সকল ফাংশন এগুলো কিন্তু যে অর্ডারের ইনফরমেশন তুলে আনলাম বিলিং ইনফর্ম শিপিং ইনফরমেশন সব ইনফরমেশন তুলে কিন্তু আমি ইনভয়েসটা রেডি করলাম হ্যাঁ এইটাই তো বিল্ট ইন ফাংশন ডম পিডিএফ এর মেইন ফাংশন আমি এটা ক্রিয়েট করলে সে পুরো লাইব্রেরি নিজের মতো করে ম্যানেজ করে আমাকে একটা ফাইল সে রিটার্ন করে দেবে পিডিএফ মোডে দেখি এই যে উপরের গুলো তো আমার ইনফরমেশন গুলো যদি আমি না আনি তাহলে আমি কি ইনভয়েসটা রেডি করতে পারবো ওটা তো জাস্ট ইনভয়েসের জন্য আমি পিডিএফ বানাচ্ছি ডিফারেন্ট ফাংশন না পিডিএফ এরটা কিন্তু ডিফারেন্ট ফাংশন দেখেন এটা হচ্ছে আমার ডিটেল ফাংশন ডিটেলে যাওয়া এটা দেখার জন্য আর এটা পিডিএফ বানানোর জন্য কন্ট্রোলারের মডেলের ফাংশন সেমই বাট কন্ট্রোলারে তো আমাকে আরেকবার রিরাইট করতে হবে কারণ ওর ডেস্টিনেশন আলাদা এর ডেস্টিনেশন আলাদা ডিফারেন্ট কাজ এখন আমি ডাইনামিক করতে পারি যে লাইক আমি যদি ওই একই ফাংশন ডিটেলের ফাংশনটা ইউজ করে পিডিএফ বানাতে চাই আবার ডিটেল ফাংশন ইউজ করে ডিটেলে দেখতে চাই সেক্ষেত্রে শুধু একটা প্যারামিটার পাস করতে আমি ডিটেল দেখতে চাচ্ছি নাকি পিডিএফ বানাতে চাচ্ছি এটাও পসিবল এটাও ডাইনামিক করা যায় আমি আলাদা করে করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখি আউটপুটটা ঠিকঠাক মতো কাজ করে কিনা ইনভয়েস নাম্বার যেহেতু এর আছে এটাই আমি দেই অর্ডার আইডিটা পাই নাই undefined variable super admin line number 25 ব্লকের মাধ্যমে একই ফাংশনের ভিতরে কিন্তু সবকিছু রাখা যাবে লাগের মাধ্যমে একই ফাংশনের মধ্যেই সবকিছু রাখা যায় একই ফাংশনের মধ্যেই রাখা যেতে পারে ওটা অনেকটাই ডাইনামিক করে ফেলা যায় এই যে এখানে একটা প্রবলেম হয়েছে অর্ডার আইডিটা আমি রিসিভ করি নাই
এটা একটা ভুল, আরেকটা ভুল পিডিএফ এর ক্ষেত্রে দেখাচ্ছে, এটা একটু দেখে নিই। এই যে দেখেন আমাকে কিন্তু ইনভয়েসের নাম্বার আইডি সহ 11 না পিডিএফ এসেছে। আমি এটা সেভ করে নিচ্ছি। ডেস্কটপে রাখি। ওপেন করি। এই যে ভেঙে গেছে একটু, কিছুটা ভেঙে গেছে উপরের সাইডে, 2 পেজ হয়ে গেছে। উপরে ভেঙে যাওয়ার কারণে 2 পেজ হয়ে গেছে। উইডথটা একটু বাড়িয়ে দিতে হবে। আপনার উইডথটা কত দেওয়া আছে? 620। 620 হলে তো এডিট করা যাবে। এই যে বিলিং, ডেলিভারি আর ইনভয়েস, এটা তো পাশাপাশি চলে আসার কথা ছিল না? উপরে নিচে এটা ভেঙে যাওয়ার তো কথা না। ইনলাইন সিএসএস টেবিল দিয়ে করা। ইনভয়েস পেজটা একদম টপে কন্টেইনারটার নাম কি? ইনভয়েস। কোথায় উইথটা দিয়েছে? ইনভয়েস সার্চ করলে কি ম্যাক্সিমাম উইথ 450। পাশাপাশি ধরে নাই কেন? একটু বাড়াই দিয়ে দেখি আমরা কি হয় পিডিএফ করার পরে। না না অটোমেটিক পার্সেন্টেজ আছে। সমস্ত কিছু অটোমেটিক হয়ে যায়। এটা বিগ ডিল না, তারপরেও 800 করে দেখাচ্ছি মানে কি অবস্থা? আমি 850 করবো। করেন একটা টেস্ট করে দেখি, আদারওয়াইজ এটা ডিজাইনে একটু সময় দিলে আপনারা হয়তো ঠিক করে নিতে পারবেন। ওপেন হয়েছে। এটা টেবিল দিয়ে করা, এটা কিন্তু ঠিকই কাজ করছে। এটা টেবিল বেস না, এই জন্য আমি টেবিল বেস করতে বলেছিলাম। উপরে এটা আপনি ডিপ বেস করেছেন, ওটা একটু গন্ডগোল করেছে। হ্যাঁ, ডিপটা একটু গন্ডগোল। টেবিলটা কিন্তু সুন্দরই এখানে ঠিকঠাক মতো এসেছে, সবকিছুই আছে। এটাও কাজ করছে। নিচেরটা ভেঙে গেছে, যদি পাশাপাশি আসতো একটু সুন্দরই দেখতো। যাই হোক, পিডিএফ বানানোটা ওই যে আমাদের কাছে যদি লাইব্রেরিটা থাকে তাহলে কিন্তু একেবারেই জটিল ইস্যু না। জাস্ট ফাংশনটা আমি কল করে দেবো। টেবিল দিয়ে করব না এটা থেকে প্রিন্ট দেওয়ার কি হবে? প্রিন্ট দেওয়ার জন্য যে করি প্রিন্ট ফাংশন ইউজ করি। প্রিন্ট প্রিভিউ এটা আমি দেখি, এখানে একটা বাটন দিয়ে প্রিন্ট করার জন্য এটা ডাইরেক্ট প্রিন্টিং এ চলে যাবে। আচ্ছা, আমি কিছুক্ষণের ব্রেক দিচ্ছি, তারপরে আবার কিছুক্ষণ ক্লাস। শ্রীলঙ্কার চান্স বেশি। শ্রীলঙ্কার সাথে ভালো গিয়ে পারবে না, পাকিস্তান পারবে না। আচ্ছা, আমাদের এবারকার কাজ হচ্ছে পেজিনেশনটা। আজকে আমরা পেজিনেশনটা দেখব, পেজিনেশনটা ইমপ্লিমেন্ট করব আজকে। প্রিন্ট প্রিভিউ করা এটা আরেকদিন দেখাবো। হ্যাঁ,
একই টাইপের কাজ বোরিং হয়ে গেছে। স্যার আসলে কি প্রিন্ট করে দেখবো? হ্যাঁ, প্রিন্টার নাই তো, কিন্তু প্রিন্টিং অবস্থা চলে আসবে, প্রিন্টিং লোড হচ্ছে, প্রিন্টার নিয়ে এসে প্রিন্ট করে দিতে হবে না? ওইখানে গিয়ে দেখলাম ঠিক আছে, করে দেখেন। ল্যাবে যেতে, ল্যাব তো এটাই প্রিন্টার। ওইখানে প্রিন্টার তো আছে। ওখানে গিয়ে শুধু প্রিন্টারের ইয়েটা পাঠানো যাবে। মাথায় ঢুকে না, প্রতিবার এরকম হয় কেন? 30 জন হলেও লাস্টের দিকে এসে 18 থেকে 20 বা 16 থেকে 20 এরকম থাকে, আবার 25 জন হলেও থাকে এরকমই থাকে। না, অর্গানাইজেশন কিচ্ছু করবে না। আপনাদের মশা, হ্যাঁ, না বৃহস্পতিবার তো হচ্ছে না, বলে শনিবার, শনিবারে ওটা এখন আর দরকার পড়বে না, 35 হয়ে গেছে না, 35 এর পরে ওটার আর দরকার পড়বে না আমাদের। ভরে থাকতে পারে না আর কি। স্যার আমাদের ই-কমার্সে তো ভালো ছিল, এই লাস্টের 5টা 6টা ক্লাসে দুধ করে জমা দিতে হবে। আচ্ছা, এটা একটু নেন আর এটা একটু ফিল আপ করে দেন। এটা একটা ফিডব্যাক ফর্ম, নরমালি ট্রেনিং এর পরে আমরা নিয়ে থাকি, যদিও আমাদের আরো পরে আগামী দিন একটা, তারপরে আরেকটা, আরো 2টা ক্লাস আছে, তারপরেও হ্যাঁ শনিবার একটা নিই। একটা একটা করে নিয়ে নাম ধাম লিখে সব ফিল আপ করে দেন, যে যে জায়গায় যা লিখতে বলেছে একদম সত্য সত্য সব লিখে দেবেন। হ্যাঁ, মিথ্যা মিথ্যা লিখবেন না, হ্যাঁ, কারণ মন জোগানোর জন্য কোনো কিছু লেখা যাবে না, একদম সত্যি যা লিখে দেবেন। সকালে নেওয়া যায়, প্রয়োজনে ওটা রোববারে নেওয়া যায়। টালা ট্রেনিং ওই যে আমার অ্যান্ড্রয়েডের কোর্সগুলো অ্যাকচুয়ালি যখন হয়েছে
এটা হয়েছে অ্যাকচুয়ালি প্রায় লাস্ট বেস গেছে প্রায় 8-9 মাস আগে। ওই সময় আমার এই পার্সোনাল ল্যাপটপটা ছিল না। আমাদের যে ল্যাপটপ ছিল এটা ক্র্যাশ করার পরেই ওই ল্যাপটপ যাওয়াতে আমার সকল ডাটা চলে গেছে ওই সময়টায়। ওই সময়কার অনেক ডাটা আমরা লস করেছি। অ্যান্ড্রয়েডের ভিডিওগুলো ওর মধ্যে ছিল। আচ্ছা, আমরা এবার একটু পেজিনেশনের কাজটা দেখি। পেজিনেশন ক্লাস, পেজিনেশনটা কি সেটাই তো বুঝি না। পেজের নিচ দিয়ে থাকে না 1 2 3, 2 নম্বর পেজে গেলে, হ্যাঁ বুঝতে পেরেছেন? সবাই একটু খেয়াল করি, আমি আমাদের এই অর্ডারের এখানে পেজিনেশন আনতে চাচ্ছি। পেজিনেশনটা কেমন হবে, হ্যাঁ তার উপরে আমরা কোডও লিখবো আর কি পেজিনেশন করার জন্য। পেজিনেশনের জন্য অ্যাকচুয়ালি একটা লাইব্রেরি আছে, পেজিনেশন লাইব্রেরি, আমরা তার হেল্প নিব। আমরা যখন কোনো একটা অর্ডার ডিসপ্লে করে দেখাচ্ছিলাম, ডিফল্ট এই অবস্থা ছিল। একটু খেয়াল করেন, আমি যখন আমার অর্ডার গ্রিডটা ডিসপ্লে করাচ্ছিলাম, ডেটাবেস থেকে শুধু অল অর্ডার, সবগুলো অর্ডার তুলে নিয়ে আসছিলাম এবং অল অর্ডারসের জন্য আমরা কোয়েরি লিখেছিলাম। কাস্টমার নেম এবং প্রোডাক্টের নাম ধরে আমরা কোয়েরিটা এক্সিকিউটও করছিলাম। আমার চাওয়া হচ্ছে এখন এখানে পেজিনেশন বসবে, যে লাইক প্রতি পেজে 5টা করে আসবে। আমার অর্ডার অনেক হয়ে গেছে, হাজার হাজার অর্ডার, আমি পার পেজে 100টা করে বা 50টা করে বা 10-20টা করে দেখতে চাচ্ছি। তখন কি হবে, এই ফাংশনটাতে পেজিনেশন অ্যাড করতে চাচ্ছি এবং অ্যাড করার জন্য আমাদের ফ্রেমওয়ার্ক কোডিগনেটরে একটা লাইব্রেরি আছে, পেজিনেশন লাইব্রেরি। তো আমরা যদি আমাদের পেজিনেশন লাইব্রেরিটা দেখি, কই গেল? আরেকটু উপরে টানতে হবে। এটা দিয়ে এই লাইনে একটু উপরে। এই যে প্রেজেন্টেশন ক্লাস ইনি খুঁজছিলাম। দেখেন একটা লাইব্রেরি ইউজের জন্য আমাকে এক্সাম্পল বলছে যে প্রথমে লোড করে নিবা, তারপরে একে বেস ইউআরএল বলবা, যে লিঙ্কটা আমি বানিয়ে দেবো, এই লিঙ্কটার উপর ক্লিক করলে কোন ফাংশনটা এক্সিকিউট হবে, পার পেজে কয়টা দেখতে চাচ্ছ, টোটাল রো কতগুলো আছে, হ্যাঁ টোটাল রো কতগুলো আছে পার পেজ আমাকে দিতে হবে, এটা ইনিশিয়ালাইজ করতে হবে। আর এই ফাংশনটা আমাকে লিঙ্ক ক্লিক করে তৈরি করে দেবে, পেজিনেশনের যে লিঙ্ক সে আমাকে তৈরি করে দেবে। সো এটাকে আমরা ইউজ করব আমাদের প্রজেক্টের মধ্যে। তো ওই কোডটাই আমি অ্যাড করছি। দেখেন আমি লাইব্রেরিটা প্রথমে লোড করে নিয়েছি পেজিনেশন। আমার বেস ইউআরএলটা কি, সুপার অ্যাডমিনের ম্যানেজ অর্ডার, তাই না? এই ফাংশনটাই হচ্ছে আমার বেস ইউআরএল, baseurl.superadmin/manageorder। এরপরে আমার টোটাল নাম্বারের রো, আমার কোন টেবিলে যেতে হবে, টিপিএল। আমি যদি কাউন্ট অল ফাংশন কল করি,
এবং টেবিলের নাম দিয়ে দেই, ওই টেবিলে যতগুলো রো আছে সব সে কাউন্ট করে দেবে এবং টোটাল রোর মধ্যে রয়ে যাবে। ঠিক আছে, পার পেজে আমি কয়টা করে চাচ্ছি? 5টা। এরপর আমরা ওই যে প্রেজেন্টেশনটাকে সুন্দর করে যদি ডিসপ্লে করতে চাই, আমার ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ কোনটা সেটা আমি বলে দিচ্ছি। পি ট্যাগ বাই ডিফল্ট আমি বলে দিচ্ছি। যেটা আমি যদি চেঞ্জ করে সিএসএস দিয়ে আরো সুন্দর করতে চাই, অনেকে করে না যে স্প্যান বা এ ট্যাগ দিয়ে করে, ওইটা আপনারা করতে পারেন। নর্মালি কনফিগারেশন দেওয়ার পর এটাকে ইনিশিয়ালাইজ করে দিতে হয়। প্রেজেন্টেশন ক্লাসে ইনিশিয়ালাইজ ফাংশনের মাধ্যমে আমি কনফিগ অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। এরপর আমি যখন ফার্স্ট টাইম অর্ডারটা তুলতে যাব, পার পেজে কয়টা যাবে? 5টা। আর প্রাথমিকভাবে সেগমেন্টটা কত? হ্যাঁ, প্রাথমিকভাবে আমার এই ইউআরআই সেগমেন্টটা কত সেটা আমাকে বলতে হবে। ইউআরআই সেগমেন্ট এটা একটা বিল্ট ইন ফাংশন 3, দ্যাট মিনস আমার প্যারামিটারে কত আছে একটু খেয়াল করে দেখবেন যে লাইক, হ্যাঁ ভিডিওটা দেওয়া আছে না? হ্যাঁ দেওয়া আছে। আমি যখনই আমার এখানে প্রেজেন্টেশনে যদি কোনো একটা এক্সাম্পল বলি, যেখানে ধরেন প্রেজেন্টেশন আসবে, আমি যদি ডিফল্ট থাকি তাহলে এখানে কোনো কিছু নেই, বাট যখন আমি পেজ 2-তে ক্লিক করব তখন উপরে কত থাকবে? মানে এই এরিয়াতে অবভিয়াসলি কিছু একটা থাকবে। হ্যাঁ, পরের পেজের এতগুলো অংশ। সো এইটার পজিশন কত? বেজ ইউআরএলটা প্রজেক্ট সহ এটা 1, কন্ট্রোলার নেম 2, সরি এটা হচ্ছে 0, এটা 1, এটা 2 আর এটা 3। প্রথমটা হচ্ছে 0 লোকেশন, ইউআরআই সেগমেন্ট 0, দেন কন্ট্রোলার নেমটা হচ্ছে কি 1, ফাংশন নেম 2, তারপরেরটা 3, এটা ইউআরআই সেগমেন্ট 3 বলা হয়ে থাকে। এটা আমি দেখাচ্ছি কি করে হচ্ছে। তার মানে পার পেজে 5টা আর ইউআরআই সেগমেন্ট 3-তে যা থাকবে সেটা। তো ডিফল্ট তো এটা নাল থাকে, তাই না? বাই ডিফল্ট কি নাল থাকে না? ইউআরআই সেগমেন্ট 3 লোকেশনটা থেকে আমি ভ্যালু রিড করে নিতে চাচ্ছি। যদি আমি 2 দেই তাহলে তো ওখানে ফাংশন নেম চলে আসবে। বুঝতে পারছেন না? তাহলে আমাকে অলওয়েজ ইউআরআই সেগমেন্ট 3 দিতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন, কোন ব্যাচে? নভেম্বর 13। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেরিয়ে যাচ্ছে না? আপনি আমাকে কাল সকালে একটা ফোন দিন, কাল সকালে। ঠিক আছে, এখন দেখেন প্রাথমিকভাবে আমার ইউআরআই সেগমেন্টটা কত? নাল থাকবে কিন্তু, হ্যাঁ। তার পার পেজে আমি কত দিয়েছি? 5। এখন আমরা অল অর্ডারস ফাংশনে যাচ্ছি। অল অর্ডারস ফাংশনে এসে আমাকে এখান থেকে প্যারামিটার ধরে নিতে হবে পার পেজ, আর মনে করেন এটাকে আমি বলছি অফসেট। এখন আমি এখানে একটা কাজ করব, যদি মনে করেন এরকম হয় যে ইফ নাল দিলে তো কাজ করবে না, লিমিট করে আমাকে লিখতে হবে। এর জন্য এভাবে লিখছি যে ইফ অফসেট তো প্রথমবার নাল আসবে, নাল হয় তাহলে আমি অফসেটের মধ্যে পাঠিয়ে দিব কি, কারণ প্রাথমিকভাবে যখন আমি আসব তখন ইউআরআই সেগমেন্টে কোনো কিছু থাকবে না। আমি প্রথমবার যখন ম্যানেজ অর্ডারে আসি তখন এই জায়গায় কি ব্ল্যাঙ্ক থাকবে, তার পরের বার থেকে এখানে অফসেট বসবে। হ্যাঁ, পেজ একে আছে কিন্তু ইউআরএল এ কোনো কিছু থাকবে না। তো খেয়াল করেন, আমি বিষয়টা ক্লিয়ার হবে আমি যখন কোডটা এক্সিকিউট করব। আর এরপরে এখানে লিখতে হবে এরকম লিমিট প্রথমে আসবে অফসেট কমা, তারপরে আসবে পার পেজ।
পার পেজ, অ্যাকচুয়ালি এটা পার পেজ না, এখানে আপার লিমিট তৈরি করে নিতে হবে আমাকে অফসেটের সাথে যোগ করে। তাহলে পার পেজটা বেস থাকবে পার পেজ থেকে একটু কেওড়া আছে, আমাকে আপার লিমিট বানিয়ে নিতে হবে। আপার লিমিটটা এখানে কত? আপার লিমিট হচ্ছে পার পেজ অফসেট পার পেজ। এটারও দরকার নেই, জিরো ধরেই যাবো আমরা। দেখেন একটু বলে নেই যে আমাদের পার পেজে থাকবে 5টা করে। অফসেট বলতে বোঝাচ্ছি আমার ইউআরআই সেগমেন্ট প্রথমবার যদি নাল হয় তার অফসেটটা আমি 0 ধরে নিচ্ছি, 0 থেকে 5 পর্যন্ত লিমিট করবে আর কি। আরেকটা জিনিস এখান থেকে একটু দেখে নেই যে আমার এখানে যেটা রিটার্ন করছে অল অর্ডারস, আমরা একটা পেজের অল অর্ডারসটা প্রিন্ট করাচ্ছি। পেজটার নাম কি? অর্ডার গ্রিড। অর্ডার গ্রিডে গিয়ে আমাদের এই ফাংশনটা কল করে দিতে হবে, ক্রিয়েট লিঙ্কস। লাইব্রেরির মধ্যে দেখলাম না, সেই কিন্তু আমাকে লিঙ্কটা তৈরি করে দিবে। একটু চেক করি। তাই না? আমাদের 1 2 3 এসেছে, প্রাথমিকভাবে কি আছে? এটা নাল না, নাল হিসেবে গেছে প্রথম 5টা আমি এখানে দেখতে পাচ্ছি। আমি যখন 2 তে যাব 6 থেকে 10 পর্যন্ত দেখতে পাচ্ছি, রাইট? ইউআরআই সেগমেন্ট দেখেন 5, অফসেট কত? 5, আর পার পেজে কয়টা? 5টা। সে ওটা লিমিট তৈরি করে নেবে, বোঝাচ্ছি। এবার দেখেন এই জায়গাটা বোঝা যাচ্ছে কিনা, এটা চেঞ্জ হচ্ছে। এই সেগমেন্টটা কত? ইউআরআই সেগমেন্ট 3। একটু চিন্তা করে নেবেন যে আমি কি করতে যাচ্ছি। এবার এক্সাম্পলটা তো এক্সিকিউট হয়েছে, এবার ক্লিয়ার করে বোঝা যাবে যে আমি যখন প্রাথমিকভাবে ম্যানেজ অর্ডার ফাংশনে আসি, আমি পেজিনেশন লাইব্রেরিটা ইউজ করার চেষ্টা করছি। তার যে প্যারামিটারগুলো পাস করতে হয় পেজিনেশন লাইব্রেরির কাছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বেস ইউআরএল। আমি যে লিঙ্কগুলোর উপরে ক্লিক করছি কোন ফাংশনে যাবে
এই ফাংশনই ফেরত আসবে না? ম্যানেজ অর্ডার ফাংশনই তো আমাকে বারবার নতুন নতুন পেজ দিচ্ছে। ওকে, টোটাল রো কতগুলো আছে ডেটাবেজে সেটা আমি অল কাউন্ট অল ফাংশন টেবিলের নাম বলে দিলে ওই টেবিলে কতগুলো রো আছে সেটা সে পেয়ে যায়। তাকে ডিসিশন নিতে হবে না যে কতগুলো লিঙ্ক তৈরি করতে হবে, তার বিল্ট ইন ফাংশন ডেটাবেজ বিল্ট ইন। সুপার অ্যাডমিন স্ল্যাশ ম্যানেজ অর্ডার এটা কিন্তু আমরা স্ট্রিং দিয়েছি, যা দিব তাই এক্সিকিউট হবে বেজের ফাংশন নামটা। এটা কন্ট্রোলার নেম, এটা ফাংশন নেম। কাউন্ট অলসো দিলেন তাহলে আপনারা একটা জায়গায় কল করতে হয়, আলাদা কোথাও কল করতে হচ্ছে না, না। কাউন্ট অলসো হচ্ছে টেবিলের উপরে। হ্যাঁ, আচ্ছা, টেবিলের আমি ওখানে লাইক একটা কোয়েরি চালাচ্ছি, হুম। টেবিলের তো আমার সবগুলো রোর দরকার নাই। আপনি ইউজার ডিফাইন ফাংশন লিখে নেবেন তখন। তখন আমরা আলাদা হবে। হ্যাঁ, আলাদা ফাংশন তাহলে লিখে তো নেবেন। আরেকটা সমস্যা। দেখেন আপনি এখান থেকে একটা ফাংশন কল করবেন, কয়টা রো আছে সেটা আপনি কাউন্ট করে নেবেন। কাউন্ট ফাংশন দিয়ে একটা রো এর মধ্যে কতগুলো ডাটা আছে সেটা কল করে নেওয়া যায়। আপনি মনে করেন এখান থেকে একটা ফাংশন কল করলেন মডেলের, সে মডেল টোটাল নাম্বার অফ রো রিটার্ন করলো, কোয়েরি টোয়েরি আপনি কন্ডিশন দিয়ে তৈরি করলেন, একটা রো আসলো, আমি কাউন্ট ফাংশন লিখলাম, ওই রো এর ভেতরে কতগুলো রো আছে সেটা সে বলে দেবে, মানে অ্যারের ভেতরে না, কতগুলো কিন্তু রো ওই আছে। মডেলটা আমি কোথায় রাখবো তাহলে? এই মডেলটা আপনার আমি আছেন কোথায়? সুপার অ্যাডমিন কন্ট্রোলারে। না, আমি সেটা বুঝলাম। কিন্তু মডেলটা আমি রান করাবো কিভাবে? ওই কাউন্ট অলের ভিতরে দিব আমি মডেলের অ্যাড্রেসটা? আপনি ফাংশনের নামটা লিখে দেবেন। দিব। তো যেটা রিটার্ন হবে সেটা আমি কাউন্ট অলের, মানে ওই ভেরিয়েবলটা আমি কাউন্ট অলের দরকার নাই তো, ওটা কাউন্ট অল তো ডেটাবেস টেবিলের রো রিটার্ন করে। আমি আর একটা ফাংশন আছে, এই যে কাউন্ট, ঠিক আছে, আর কাউন্ট ফাংশন আছে। আমি যদি অ্যারে কাউন্ট করতে বলি, ঠিক আছে, নাম্বার অফ রোজ, একটা ফাংশন আছে না? নাম্বার কই? মানে কোয়েরি করে যেটা রিটার্ন আসলো সেটা হ্যাঁ, আমাকে রিড করতে হবে। সেটা ফাংশন, যেটা যে রোটা রিটার্ন করেছে তার ভেতরে কয়টা রো আছে সেটা আমাকে বের করে নিতে হবে। ওইটা কোন ফাংশন দেয় আপনি? নাম রোজ আছে, কাউন্ট আছে, কাউন্টেবল, কাউন্ট ক্যারেক্টার, কাউন্ট var, এটা কাউন্ট ভেরিয়েবল বলা হয়। ভেরিয়েবল একটা তো অ্যারে। একটা অ্যারে কাউন্ট আপনি পাবেন। আপনি যদি অ্যারেতে যাই, অ্যারে কাউন্ট কই গেল? ঠিক আছে, এখান থেকেই পাবেন আপনি অ্যারে কাউন্ট ভ্যালু দিয়ে আপনি কতগুলো ভ্যালু আছে। সিঙ্গেল ইয়াটা। হ্যাঁ, আপনি ওই অ্যারের ভেতরে কতগুলো রো আছে, নাম্বার অফ রোজ আছে, সেটা তো আমি বের করে ফেলতে পারি। যদি নাই পাই আমি লুপ চালিয়ে তো করে ফেলতে পারি। ঠিক আছে, এখানে তো স্যার আমরা একটা পেজে জাস্ট মানে 5টা করে ডাটা হুম হুম যেমন প্রত্যেকটা গুলাতে আমরা দেখি স্যার মানে একটা পেজে ক্লিক করলে একটা করে পেজ ভিউ করে। সেক্ষেত্রে স্যার টোটাল পেজটা মানে এখানে আমি শুধু ম্যানেজ অর্ডার পেজটা নট একটা পেজ কিভাবে করতে চাই। অন্য একটা পেজ বলতে অনেক সময় দেখা যায় না, যেমন আমরা প্রথমে মানে উপরে স্যার প্রেজেন্টেশন আছে, বাট ক্লিক করলে একই জিনিসের আরেকটা হচ্ছে না, টোটালি ডিফারেন্ট পুরো আরেকটা। মাস্টার চেঞ্জ করতে পেজ চেঞ্জ করতে আমার প্রত্যেকটা মেনু ধরে ধরে যাচ্ছে। দেশের খবর বিদেশের খবর কোথায় বলেন, আমাকে ওটা বলেন কোথায়। কি প্রথম আলো প্রথম আলোতে এই প্রথম আলো কোনো ড্যাশ হুম, ড্যাশ ও ড্যাশ নাই না। প্রথম আলো ড্যাশ তো আছে। এই পেপার ডট প্রথম আলো সাব ডোমেনে গেছে। হুম, এটা তো মাত্র একটা করেই শো করতে না, এটা তো পেজিনেশনই, এটা পেজিনেশন।
স্যার ওরাও কি আমাদের মতো একটা টেবিলে সব রেখে পরে ওদের শো করতেছে? তো মনে করেন একটা একটা ইন্ডেক্স টেবিল সে তৈরি করে নিয়েছে নিউজের জন্য। নিউজের যে ইয়েগুলো এটা কিন্তু ইমেজ রিড করে করে ক্লিক করিয়েছে HTML এর ম্যাপিং করে করে। তো আলাদা আলাদা মানে ডাটা টেবিলগুলো কিন্তু ডিফারেন্ট, বাট যখন আমার হোম পেজের কন্টেন্টগুলো একটা ইন্ডেক্স টেবিলে রাখা আছে। এই যে আমার যখন হোম কন্টেন্ট বলা হচ্ছে না, আলাদা আলাদা প্রতিদিনের পেজের যে হোম কন্টেন্ট এটাকে আমি রিড করে তুলে আনতে পারি না। আমি যখনই লাইক এখানে ক্লিক করছি, মনে করেন একে কি আছে, এটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, এটা থার্ড পেজ, তাই না? তো এই তারা যেটা করেছে ডেটাবেসের কনফিগারেশন যদি তাদের মতো করে হয়, আমি যেটা চিন্তা করছি, মনে করেন একটা পেপার যখন যেভাবে সেভ করা তারা ঠিক সেভাবেই সেভ করেছে ডেটাবেসে। প্রথম পেজের কন্টেন্ট যেটা, প্রথম পেজে কি কন্টেন্ট, হোম পেজ যে কন্টেন্টগুলো আমরা নর্মালি সাইটে দেখি, যেভাবে সাইট কোয়েরি হয়েছে এখানে ঠিক সেম কোয়েরি দিয়েই কিন্তু তুলে এনে আমাকে একটা ইমেজ ম্যাপ করে ডিসপ্লে করছে। একটা ফাংশন দিয়েই করা। আমি যেরকম ম্যানেজ অর্ডার কি, ম্যানেজ অর্ডারে যখন যাচ্ছি 3টা পেজ তৈরি হচ্ছে একটা ফাংশন দিয়েই করছে না, বাট ডিফারেন্ট ডেটা তো আসছে। ডেটা কি ডিফারেন্ট না? অর্ডার তো আমার ডিফারেন্ট। ডিজাইন একটাই এবং ফাংশন একটাই, ডাটা ডিফারেন্ট। হ্যাঁ, ডাটা ডিফারেন্ট। হ্যাঁ, ডিজাইনটাও কিন্তু আলাদা, কিন্তু পেজ অনুযায়ী কিন্তু ডিজাইনটাও চেঞ্জ হয়ে ওই দিনের জন্য হয়তো তারা ম্যানেজ করেছে প্রতিটা ডেট না, অ্যাকচুয়ালি পেজ ওয়াইজ তাদের ডিজাইন করা আছে। আমার যত অর্ডার ইনপুট হবে আস্তে আস্তে আমার হ্যাঁ, বাড়তে থাকে। বেশ, প্রতিটা হেডলাইন প্রতিটা লাইনে ক্লিক করলে আবার এইটা তো অ্যাকচুয়ালি তাদের প্রত্যেকটা পেজের ডিজাইনকে আলাদা না, এটা তো পার পেজ বলা হচ্ছে। আজকের দিনের পেজ অনেক কমপ্লেক্স না, কিন্তু সুন্দরভাবে আসতেছে জিনিসটা। এটা তো অনেক, এর পেছনে তো অনেক দিন ধরে কাজ করতে হয়েছে না। এটা হচ্ছে 12 লাখ টাকার প্রজেক্ট, 12 লাখ টাকার প্রজেক্ট এটা। হ্যালো, কি অবস্থা চলছে? হ্যাঁ, ভালো আছে। আপনার তো আগের নাম্বারটা নেই। হ্যাঁ, গ্রাউন্ডে আছে। হ্যাঁ, বলেন। ডোমেইনের নাম রিনেম করতে হলে নতুন করে ক্রিয়েট করতে হবে। একই তো, নতুন ক্রিয়েট করা আর ডোমেইন রিনিউ করার প্রাইস তো সেম। বুঝি নাই। বেসিক আইডি 800 টাকা। হ্যাঁ,